দিয়ে তোর কাজ কর, হাসি খুশি থাক, যত খুঁজে বার কর। কলকাতা বাবুরে আমি স্যার কোনো দিন খুঁজে পাবো না ভালো মা। আর আমার ভালোবাসার মানুষ, তাকেও খুব শিগগিরই খুঁজে পাবি দেখিস। শুধু শর্ত একটাই কৃষ্ণ, দূর থেকে ভালোবাসতে হবে। তুমি বুঝি তোমার রাইরে এখনো খুঁজে বেড়াও কলকাতা বাবু? কিন্তু খুঁজে কি হবে বলো? ভালো মা যে বলল আমাদের কাছাকাছি থাকা মানা। তুমি আর আমারে খুঁজো না গো কলকাতা বাবু, আর খুঁজো না। যখন যখন ছোট গিন্নি মামাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন, তখনই যদি চলে যেতাম কি ভালোটাই না হতো। আমার শরীরে যে বড় হচ্ছে তার কথা ছোট গিন্নিমা টের পেয়েছে, কাল গিন্নিমা টের পাবে, ভালো মা টের পাবে। আর এরপর এরপর যদি কোনোদিন তুমি টের পেয়ে যাও যে আমি তোমার রায়, না না, আমি তা হতে দেব না। আমি কালই চলে যাব এই বাড়ি থেকে, কালই চলে যাব। কাল তো রথযাত্রা, বাড়িতে প্রতিষ্ঠা দিবসের পুজো হবে। সবাই যখন ঠাকুরদালানে পুজো করবে, আরতি করবে, প্রসাদ বিলোবে, আমি তখন পা টিপে টিপে এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু যাওয়ার আগে তোমারে যে একবার দু চোখ পরে দেখতে ভারী মন চাইছে গো কলকাতা বাবু। এই লুকোচুরি খেলতে গিয়ে কতদিন তোমার মুখটা ভালো করে দেখাই হয়নি। যাই, আজ রাতে গিয়ে একবার মন ভরে দেখে আসি আমার কেষ্ট ঠাকুরকে। যতবার আমার ওই মেয়েটার সঙ্গে দেখা হচ্ছে ততবারই কেন জানি না একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে ও যেন আমার কতদিনের চেনা। না না, মনের ভুল নয়, মনের ভুল নয়, মনের ভুল বারবার হতে পারে না। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো একটা অদৃশ্য যোগাযোগ আছে, কিন্তু কিন্তু তাই বা কি করে হয়? আমি তো কোনোদিন ওর মুখই দেখিনি, ওর সঙ্গে কথাও বলিনি। কিন্তু এবার আমাকে একবার ওর সঙ্গে কথা বলতে হবে, অন্তত নিজের শান্তির জন্যই বলতে হবে। সম্ভব হলে কালই কথা বলবো আমি ওর সঙ্গে। কি রে, আমি সেদিন তোর ফটোটা আলমারিতে তুলে রেখেছিলাম বলে তুই খুব রাগ করেছিস? করিসনি তো, আমি জানি। আমায় আর কেউ বুঝুক না বুঝুক, তুই অন্তত আমায় বুঝবি। আমি আজও তোকে যতটা ভালোবাসি ততটা হয়তো কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না। তোর সন্তান যে আমার মধ্যে বেড়ে উঠছে, এটা যে আমার কাছে কতটা আনন্দের আমি তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু কিন্তু শুধু আমার আনন্দ তো সব নয়, আরো অনেকগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ সবটা জড়িয়ে গেছে আমার সাথে। তুই ছোটকুর কথাটাই ভাব, ও তো শুধু তোর কথা ভেবেই আমার দায়িত্ব নিয়েছে, আমাদের পুচকুটার দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার যে কোনো দায়িত্বই পালন করা হয়ে উঠছে না রে।
আমি রোজ রাত্রে এই বিছানায় আরাম করে ঘুমোই, আর রাতের পর রাত ছোটকু বাইরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে ঘুমোই। অথচ আমিও যেন কেমন ওর থেকে পালিয়ে বাঁচছি। আমি অনেক ভেবে দেখেছি অর্জুন, এটা তো ঠিক নয়। আমি হয়তো তোর জায়গাটা ছোটকুকে কোনো দিনই দিতে পারবো না, কিন্তু আমার স্বামীর জায়গাটা ওটা তো ওকে দিতেই হবে। কষ্ট হলেও দিতে হবে, খারাপ লাগলেও দিতে হবে, দিতে যে আমায় হবেই। এটুকু কম্প্রোমাইজ যে আমাকে নিজের সাথে করতেই হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি ডিসাইড করে ফেলেছি, আমি আজ থেকে ছোটকুর স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। আমাদের মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হয়েছে, আর সেই গ্যাপটাকে আমি ভরাট করার চেষ্টা করব। শুধু শুধু তুই আমায় ভুল বুঝিস না প্লিজ। আমি যে এখনো তোকেই ভালোবাসি রে, শুধু তোকে ভালোবাসি। আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব গো কলকাতা বাবু। আমার শ্বশুরের ভিটে ছেড়ে, আমার স্বামীর অন্য ছেড়ে, সাতালের ওই কদম গাছটা ছেড়ে অনেক দূরে চলে যাব আমি। এত দূরে যাব যেখানে তোমার বাঁশির শব্দ আর কোনো দিন আমার কানে এসে পৌঁছবে না, কোনো দিন না। জানো তো, এরই নিয়তি কয়। সে তুমি যখন প্রথমবার গেছিলে মোহনডাঙ্গায় আমার গ্রামে, জানো প্রথমে তো তোমায় আমি চিনতেই পারিনি গো। তারপর যেদিন তুমি প্রথম বাঁশিতে ফু দিলে, সেদিন আমি ঘর বার সব এক করে ছুটে গেছিলাম তোমার বাঁশি শুনতে। ঠাকুমা বলতো আমার নাকি কেষ্ট ঠাকুরের সঙ্গে বিয়ে হবে। তাই তো হলো, বালো মাঝে তোমায় কৃষ্ণ বলে ডাকে, তুমি তো আমার কেষ্ট ঠাকুর।
বিয়ে হলো, সোহাগ হলো, তুমি চলে এলে। সেদিনও সেদিনও আমার জীবনে বড় দুর্যোগ। পঞ্চায়েত এই বিয়ে মানে না, তাই পঞ্চায়েত আগে যা বলেছিল সেটাই বহাল থাকলো। গোপালের সাথে কুসুমের বিয়ে হবে, আর সেটা কালকেই হবে। মা আমারে যমুনার কুলে ছেড়ে দিয়ে গেল। তারপর শুধু ভাসতাছি আর ভাসতাছি, ভেসে ভেসে। তারপরে তো আমি এলাম তোমার কাছে। তোমার ঘরে, তোমার দ্বারেও তো কম যাইনি আমি। অথচ অথচ আমার পোড়া কপাল দেখো তুমি। জানতেই পারলে না যে তোমার রায় তোমার কাছেই আছে। আজ আজ আবার সেই দুর্যোগের রাত। আজ আবার অকুলগামে পাড়ি দেব আমি। আমায় মাফ করো কেষ্ট ঠাকুর, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমায় তো বলে যেতে পারছি না। না না, এ আমি কি করতে যাচ্ছিলাম? এ তো পাপ, মহাপাপ। তোমার উপর আমার যে কোনো দাবি নাই গো কেষ্ট ঠাকুর। তুমি তো এখন আমার মীরা দিদির গো। রায় তো কবেই মরে ভূত হয়ে গেছে। তোমার থেকে তো কখনো কিছু চাইনি কেষ্ট ঠাকুর, আজও চাইতে পারবো না। তাই তাই যাওয়ার আগে তোমায় না বলে তোমার একটা জিনিস সঙ্গে করে নিয়ে গেলাম গো। পারলে পারলে মাফ করো। সকালেরই পথ তুমি সই দাঁড়িয়ে আছে না ওখানে? এত রাতে সই ওখানে কি করছে? ছোটকু, তুমিও পারো। এটা তুমি কি পড়েছো? কেন, কি হয়েছে? আচ্ছা, কি হয়েছে তুমি জানো না বুঝি? আজ না বাড়িতে পুজো, আর তুমি রোজকার মতো এরকম শার্ট আর জিন্স পরে নিচে নামবে? আমি সবসময় এরকমই পড়ি মীরা। সবসময় পরো আমি জানি, কিন্তু তা বলে আজও পরবে? একবার নিচে গিয়ে দেখো, বাবা, কাকুমণি, ইন্দ্র, ওরা কি সুন্দর সবাই মিলে পাজামা পাঞ্জাবি পরেছে। এই নাও, ধরো, এই জিন্স আর শার্টটা চেঞ্জ করে এই পাজামা পাঞ্জাবিটা পরে নাও। আমি এগুলোতেই কমফোর্ট ফিল করি মীরা, এগুলো থাক। দাঁড়াও ছোটকু, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ah
এইভাবে আমি তোরে কিছুতেই হাঁটতে দিব না। ওই গোপালের হাতে পড়ার আগে তোর কলকেতে বাবুর কাছে আমি তোরে পৌঁছাই দেব। তোমায় কতদিন দেখিনি গো মা। কোথায় আছো তুমি? কেমন আছো তুমি মা? মা, আজ যদি তুমি এখানে থাকতে তাহলে দেখতে পেতে তোমার মেয়ে যে রাজরানী হয়েছে। তবে সুরানী সে হতে পারেনি মা, সে যে দুরানী। কিন্তু কিন্তু এই পোড়া কপালির ভাগ্যেও এই দুরানীর সুখ সইল না যে। তাই তো আজ কাউকে কিছু না বলে এই রাজপ্রাসাদের বড় ফটক পার করে চলে যাব আমি, অনেক দূরে চলে যাব। আর যাওয়ার আগে এই মহলের সুরানী আমার সই, আমার মীরা দিদির জন্য কিছু উপহার রেখে যাব। ছোটকু, আমি জানি আমার ব্যবহারে তুমি খুব অবাক হচ্ছ। তোমার প্রতি এতটা কনসার্ন হওয়া, তোমার প্রতি অধিকার বোধ ফলানো তোমাকে খুব অবাক করছে। খুব আনইউজুয়াল লাগছে ব্যাপারটা, তাই না? ছোটকু, তুমি আর আমরা দুজনেই খুব ভালো করে জানি আমাদের দুজনের সম্পর্কটা হচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আর এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা যখন একসাথে থাকা ডিসিশনটা নিয়েইছি, তখন কি আমরা পারি না ছোটকু আমাদের সম্পর্কটাকে আর 5টা দম্পতির মতো নর্মালভাবে ট্রিট করতে? অন্তত অন্তত বাড়ির লোকেদের সামনে বা বাইরের লোকেদের সামনে আমরা নর্মালভাবে প্রিটেন্ড করতে পারি না? মীরা দেখো, তুমি আমি চাই না ছোটকু, আমি চাই না বাড়ির লোকেদের মনে আমাদের সম্পর্কটা নিয়ে কোনো রকম ডাউট থাকুক। তারা এই সম্পর্কটা নিয়ে কোনো রকম কথা বলুক। আর তাছাড়া আমি আমার মা বাবাকে আর টেনশন দিতে চাই না। তুমি আমার কাছ থেকে কি চাও মীরা? তুমি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো, তারপরে আর তোমার থেকে নতুন করে চাওয়ার মতো আমার আর কিচ্ছু নেই। আমি শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি প্লিজ প্লিজ আজ রাত থেকে এই ঘরেই শো, ড্রয়িং রুমে যেও না প্লিজ। প্লিজ ছোটকু। রাই, কি করছিস? আজ রথযাত্রা না, তাই এই বাগানের মাটি দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বানাচ্ছিলাম। ওহো, বাহ, বাহ, কি সুন্দর মূর্তি! এগুলো তুই বানিয়েছিস? তুই বানাতে পারিস মূর্তি? কে শিখিয়েছে তোকে? কে আবার শেখাবে গো ভালো মা? এই যে আমি মায়ের পেট থেকে শিখে এসেছি। মায়ের পেট থেকে মানে? মানে আমাদের মুলুকে তো সবাই মূর্তি করে। আমাদের বাড়িতে আমার বাবা, ঠাকুরদা, ওনারাও তো মূর্তি বানান, মাটির মূর্তি, দেবদেবী গড়েন। আর আমি মূর্তি বানাতে জানবো না? তোর বাবা মূর্তি গড়ে? হ্যাঁ, আমার বাবা তো মূর্তি বানাতে জানে। জানো তো, আমার বাবার হাতে কৃষ্ণ ঠাকুরের তো জগৎ জোড়া নাম। হাই কপাল, এ আমি কি করলাম? ভালো মারে যে মুখ ফুসকে আমার ঘরের সব কথা আমি বলে ফেললাম। কি হবে এবার? মা যে আমায় এসব কথা কারোরে বলতে নিষেধ করেছেন।
এখন আমি কি করি? ভালো মা, আমারে বোধহয় কেউ ডাকছে, আমি যাই। না, কোথাও যাবি না। আগে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দে। প্রশ্ন? তোর বাবার নাম কি রাই? বাবার নাম? কোথায় বাড়ি তোর? তোর গ্রামের নাম কি? চুপ করে আছিস কেন, বল। আরে কুসুম, ওই কলকাতায় গিয়ে না এই মোহন টাকার নাম কিন্তু নিবি না, মনে থাকবো তো? ভালো মা, আমার পুজোর অনেক কাজ পড়ে আছে, আমি যাই। দাঁড়া, একদম বস আর আমাকে সত্যি করে বল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবি না। ভালো মা, হ্যাঁ ভালো মা বলিস যখন, আমাকে সত্যি কথাটা সোজাসুজি বলতে পারছিস না? আমার কাছ থেকে লুকোচ্ছিস কেন? মুখ তোল, তাকা আমার দিকে। রাই, তাকা আমার দিকে, চোখ তুলে বল আমাকে স্পষ্ট করে, তুই কে রাই?